শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছে আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে স্বর্ণ ও মুদ্রা বাজারের আপডেট। জ্বালানি তেল কিনতে ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, প্রতিদিনের চিত্র। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আজও এমন চিত্র দেশ জুড়ে। অতিরিক্ত তেল কেনা রোধে কোথাও অ্যাপ ব্যবহার করা হচ্ছে, কোথাও আবার রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছে। অনেক স্থানে পাম্প সংশ্লিষ্টদের সাথে গ্রাহকদের বাক বিতণ্ডার ঘটনাও ঘটছে। এদিকে তেলের অবৈধ মজুত ঠেকাতে চলছে অভিযান। দর্শক, এই যে তেলের জ্বালানির যে সংকট বা যে চ্যালেঞ্জ সামনে রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজ কথা বলতে চাই। জ্বালানির আসলে ভবিষ্যৎটি কী বাংলাদেশের জন্য, এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন অর্থনীতি বিশ্লেষক জনাব ডক্টর মাহফুজ কবির। মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই, যে জ্বালানির সংকট নিয়ে যে পরিস্থিতির কথা আমরা একটু আগের সংবাদেও বললাম, এই বিষয়টি আসলে কি হবে সামনের দিকে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে সহকর্মীরা আছে মাঠে দুজন। আমরা একটু সেখানে ঢাকা এবং ঢাকার বাইরে তাদের কাছ থেকে একটু সেখানকার এই মুহূর্তের অবস্থা একটু জানতে চাই। বিজয় সরণিতে আছে আমাদের সহকর্মী মামুন ইসলাম। মামুন, আপনি তো সকাল থেকেই খবর জানাচ্ছিলেন পাম্পের এই যে চিত্রটা অনেকদিন ধরে চলছে, সেটির আজকে চিত্রটি কি, তেল পাওয়া যাচ্ছে কিনা, গ্রাহকরা কি বলছেন, পাম্প মালিক বা যারা আছে দায়িত্বে তারা কি বলছে? ধন্যবাদ রিয়াজ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি বিজয় সরণির যে ট্রাস্ট ফিলিং স্টেশন রয়েছে, সে ফিলিং স্টেশনে। আমরা সকাল থেকে বিভিন্ন পাম্প ঘুরে যা দেখতে পেরেছি, যে পাম্পগুলোতে তেল রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু দীর্ঘ লাইন। এবং আমি যদি একটু এইখানে চিত্রটা দেখাই, এই পাম্পে আপাতত তেল রয়েছে, যার কারণে এই পাম্পের লাইন কিন্তু মহাখালী রেলগেট পর্যন্ত গিয়েছে। আমরা দেখেছি প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার। এবং যেই পাম্পগুলোতে তেল রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টায় কিন্তু দাঁড়িয়ে আছে। এবং এখন বিভিন্ন পাম্পগুলোতেই কিন্তু রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। এবং পাম্প কর্তৃপক্ষ বলছিলেন যে যেহেতু পর্যাপ্ত তেল তারা পাচ্ছে না ডিপো থেকে, এবং সবাইকে সমপরিমাণ তেল দেওয়ার জন্যই কিন্তু রেশনিং পদ্ধতি করা হয়েছে। এবং আমরা কিছু বাইকারের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে দিনের বেশিরভাগ সময় কিন্তু তাদের চলে যাচ্ছে এই তেল নিতে নিতে, যার কারণে তাদের কর্মঘণ্টা কিন্তু ব্যাহত হচ্ছে। এবং আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যা জানতে পারি, তারা বলছিলেন যে যেহেতু হচ্ছে শুক্র এবং শনি ডিপো বন্ধ থাকে, যার কারণে হচ্ছে তেল তারা পর্যাপ্ত পায় না। এবং আমরা কিছুক্ষণ আগে ট্যাগ অফিসারের সাথে কথা বলেছি। ট্যাগ অফিসাররা প্রত্যেকটি পাম্পে কিন্তু এখনও পর্যন্ত ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। ট্যাগ অফিসাররা আমাদের জানাচ্ছিল যে তারা সার্বক্ষণিক সব পাম্পগুলোতেই তৎপর রয়েছে এবং কোনো অনিয়ম হচ্ছে কিনা এবং একের অধিক কেউ তেল নিচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু তারা দেখছে। এবং ডিপো থেকে পর্যাপ্ত তেল আসছে কিনা, গাড়িতে কোনো কারচুপি হচ্ছে কিনা, তারা কিন্তু এই জিনিসটাও তৎপর হচ্ছে এবং এই রিপোর্টগুলো কিন্তু তারা পাঠিয়ে দিচ্ছে। তো আমরা সার্বক্ষণিক হচ্ছে আজ সকাল থেকে এই পাম্পগুলো ঘুরে দেখছিলাম যে এক পাম্প থেকে আরেক পাম্প, যেই পাম্পগুলোতে তেল রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু লাইন দীর্ঘ। এবং অনেকে বলছিলেন যে কালোবাজারে কিন্তু তেল বিক্রি করছে, কেউ কেউ চাহিদার তুলনায় বেশি তেল নিয়ে তেল কালোবাজারে বিক্রি করছে, যার কারণে কিন্তু এই সংকট তৈরি হচ্ছে। কিন্তু সরকার কিন্তু বারবারই বলছে যে দেশে জ্বালানি তেলের সংকট নেই, যার কারণে কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও মানুষ কিন্তু পড়ছে বিভিন্ন পাম্পগুলোতে। আমরা ঢাকা সহ ঢাকার বাইরেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত আমরা ঢাকা ঘুরে যা দেখতে পাচ্ছি যে পাম্পগুলোতে তেল থাকে এবং যার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। আমার কাছে সর্বশেষ তথ্য রিয়াজ। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু খুলনায় যেতে চাই, সেখানে আরেকজন সহকর্মী আছে, একটু খুলনার অবস্থাটা একটু দেখতে চাই। আপনি তো সকাল থেকে পাম্পগুলোতে ঘুরছেন, কেমন পরিস্থিতি দেখছেন, আসলে তেল পাওয়া যাচ্ছে কিনা মাকসুদ? জি ধন্যবাদ। আমরা আজকে সকাল থেকেই বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে যখন গিয়েছি তখনই থেকেই কিন্তু আসলে যে দীর্ঘ সারি অপেক্ষমান যানবাহন চালকদের সেটা দেখেছি। ভোগান্তি আছে
যে চৈত্রের যে প্রচণ্ড খরতাপ তার মাঝেই কিন্তু ঘন্টার পর ঘন্টা ধরে কিন্তু দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন এই যানবাহন চালকরা। আমরা যদি একটু এই পেট্রোল পাম্পের চিত্রটা একটু দেখাতে চেষ্টা করি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই পেট্রোল পাম্পটি হচ্ছে খুলনার একেবারে কেন্দ্রে অবস্থিত পাওয়ার হাউস মোড়ে। এটি হচ্ছে মেঘনা মডেল সার্ভিস সেন্টার। এখানে কিন্তু যানবাহন চালকদের দীর্ঘ সারি আমরা দেখেছি। যানবাহন চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে অনেকের গাড়িতেই কিন্তু চলার মতো কোনো তেল নাই, এই কারণে তারা ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছেন। পাশাপাশি এমন চিত্র আমরা দেখেছি যে যাদেরকে আসলে মোটরসাইকেলের ট্যাঙ্কি ফুল থাকার পরও তারা দাঁড়িয়ে আছেন তেল নেওয়ার জন্য, এবং 100-200 টাকা তেল নিতে গেলেই মোটরসাইকেলের যে ট্যাঙ্কি তা উপচে পড়ে যাচ্ছে। তো আসলেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে ট্যাগ অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে, তারাও কিন্তু আসলে ব্যস্ততম সময় পার করছে। কিন্তু আসলে যারা বিশেষ করে মোটরসাইকেল চালক, তাদের চাহিদার কারণে এবং তাদের এই উপস্থিতির কারণেই কিন্তু আসলে জটিলতাগুলো বাড়ছে। যে তথ্যটি আসলে এখানে জটিলতাটুকু হয়েছে সেটা হচ্ছে যে 3 ডিপো থেকে কিন্তু গ্রাম অঞ্চলে জ্বালানি তেল সরবরাহ আসলে বন্ধ রাখা হয়েছে, এবং যে গ্রাম অঞ্চলে এখান থেকে প্রতিদিন খুলনা, বাগেরহাট, রাজশাহী, সিলেট সহ যে জায়গাটুকু আছে, জেলাগুলো আছে, সেই জেলাগুলোতে যে তেল সরবরাহ হতো গ্রামীণ পর্যায়ে অর্থাৎ এজেন্ট ডিলারদের মাধ্যমে, সেই তেল কিন্তু আসলে সরবরাহ করা না হওয়ার কারণেই কিন্তু এই পেট্রোল পাম্পগুলোতে জটিলতা বেড়েছে, এবং এই কারণেই কিন্তু এখানে চাপ দ্বিগুণ এবং 3 গুণ হারে বাড়ছে। তো এই ছিল খুলনা থেকে পেট্রোল পাম্পের সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরছি স্টুডিওতে। মাকসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি জানাচ্ছিলেন সেখানকার খবর। আমরা একটু নারায়ণগঞ্জের ডিপুর খবর জানি, যেখান থেকে তেল দেওয়া হয়। সেখানে আছে আমাদের আরেকজন সহকর্মী শরীফ সুমন। সুমন, আপনি তো নারায়ণগঞ্জ ডিপুতে আছেন, সেখানকার অবস্থা যদি বলেন। আসলে ডিপু যেগুলো বলা হচ্ছে পাম্প থেকে যে তেল তারা পর্যাপ্ত চাহিদা অনুযায়ী পাচ্ছে না, যার ভোগান্তি আসলে গ্রাহকদের উপরে পড়ছে, সেখানকার চিত্রটা বলেন যে আসলে তেল কি তারা আসলে দিতে পারছে না? জি, আসলে আপনি যেমনটি বলছিলেন, আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জে যে পদ্মা ডিপো রয়েছে। এই ডিপো থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ আশেপাশের 12টি জেলায় আজকে এই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি, সকাল থেকে 7টা থেকে কিন্তু এখানে এই ডিপো থেকে কিন্তু জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে, এবং যেটা চলবে বিকাল 3টা পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন এখন দুপুর 1টা গড়িয়ে গেছে, তারপর কিন্তু ডিপোগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন যে ট্যাঙ্কগুলো প্রবেশ করছে। আপনাদেরকে জানিয়ে রাখি, পদ্মা ডিপোতে কিন্তু বিমানের জ্বালানি তেলও সরবরাহ করা হয়, পাশাপাশি শতাধিক ফিলিং স্টেশন এবং বিভিন্ন শিল্প কারখানা এই ডিপোগুলো থেকে কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হয়। তবে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ফিলিং স্টেশনগুলোতে যেই জ্বালানি তেলের সংকট, বিশেষ করে ফিলিং স্টেশনগুলোতে কিন্তু অকটেন এবং পেট্রোলের যে সরবরাহ সেটাতে কিন্তু তুলনামূলক কম, বিশেষ করে রাজধানী ঢাকার তুলনায় কিন্তু আশেপাশের যে জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সেটার কিন্তু পরিমাণ অনেক কম। আপনাদেরকে আমরা একটু জানাতে চাই যে এই রাজধানী ঢাকায় এই আজকে যে পদ্মা ডিপো থেকে যে জ্বালানি তেল সরবরাহ করে, তার মধ্যে 2,21,000 অকটেন এবং 27,000 রয়েছে পেট্রোল, এবং 5,00,000 সাড়ে 5 লাখ রয়েছে ডিজেল। তবে তুলনামূলক কিন্তু নারায়ণগঞ্জ যে পার্শ্ববর্তী জেলা, এই জেলা কিন্তু যে অকটেন সরবরাহ করা হয়েছে মাত্র 3টি ফিলিং স্টেশন থেকে এই পদ্মা ডিপো থেকে, এবং ডিজেল সরবরাহ করেছে প্রায় 1,39,500 লিটার। একই অবস্থা কিন্তু গাজীপুরে কিন্তু এই পদ্মা ডিপো থেকে কোনো অকটেন বা পেট্রোল কিন্তু সরবরাহ করা হয়নি, শুধুমাত্র ডিজেল সরবরাহ করেছে 1,53,000 লিটার। একই অবস্থা কিন্তু কুমিল্লাতে মাত্র 2টি ফিলিং স্টেশনে অকটেন এবং 2টি ফিলিং স্টেশনে পেট্রোল 9,000 লিটার করে, এবং এই ডিজেল সরবরাহ করা হয়েছে 37,000 লিটার। একই অবস্থা কিন্তু মুন্সিগঞ্জে মাত্র 1টি ফিলিং স্টেশনে কিন্তু 4,500 অকটেন। একই চিত্র কিন্তু মফস্বলের জেলাগুলোতে কিন্তু অকটেন এবং পেট্রোল কিন্তু খুবই কম পরিমাণে সরবরাহ করা হচ্ছে, এবং যে কারণে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে এই যারা ব্যক্তিগত যানবাহন রয়েছে, বিশেষ করে মোটরসাইকেল এবং প্রাইভেট কার, তাদের কিন্তু ভিড় দেখা যাচ্ছে, এবং তারা এক ফিলিং স্টেশনে না পেয়ে তারা
অন্য ফিলিং স্টেশনে ছুটাছুটি করছেন। তো নারায়ণগঞ্জের ডিপো থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে। শরীফ সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসলে জ্বালানি চিত্র দেখে আসলাম। আমাদের সাথে ইতিমধ্যে আমাদের আলোচনায় যুক্ত হয়েছেন ডক্টর ইজাজ হোসেন, বুয়েটের সাবেক অধ্যাপক এবং জ্বালানি বিশেষজ্ঞ। স্যার, আপনি নিশ্চয়ই আমাদের প্রতিনিধিরা বলছিলেন যে দেশের যে জ্বালানির পরিস্থিতি, সেই খবরটি আমরা দেখছিলাম। জ্বালানির এই বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলতে চাই। এখন পর্যন্ত আসলে জ্বালানির পরিস্থিতি আপনি কি দেখছেন, যদি একটু বলেন যে আসলে যেটা বলা হচ্ছে যে চাহিদা অনুযায়ী সরকার দিতে পারছে কিনা, এই বিষয়টা যদি একটু বলেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটা তো অনেক দিন ধরে চলছে। হ্যাঁ, তো আমি মনে করি এতদিনে হয়তো একটা সলিউশন চলে আসার কথা ছিল। কারণ আপনি যদি দেখেন, মূলত আমাদের যে সমস্যাটা এখন হচ্ছে, এটাকে আমরা যদি বলি সাপ্লাই চেইন লজিস্টিক্সের ইস্যু। হ্যাঁ, এই যেটা অকটেন আর পেট্রোলের, কারণ আমরা তো অনেক বেশি ডিজেল ইম্পোর্ট করি। হ্যাঁ, টোটালি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, 4 মিলিয়ন টন, হ্যাঁ 40 লক্ষ টন আমরা ইউজ করি ডিজেল। তা আমি গতকালকে খালি পাম্পে গিয়ে ডিজেল নিয়ে বার হয়ে গেলাম, এখনও আমি ডিজেল নিতে পারি। সো ডিজেলের কোনো সমস্যা হচ্ছে না, যদিও ডিজেল নানা জায়গায় অনেকভাবে ব্যবহার হয় এবং যদি মজুত করতে হয়, ডিজেল মজুত করা অনেক ইজি। হ্যাঁ, কিন্তু ওইখানে সমস্যা হচ্ছে না, সমস্যা হয়ে গেছে আমাদের অকটেন আর পেট্রোলে। এবং দেখা যাচ্ছে যে পেট্রোলটা আমাদের দেশেই প্রডিউসড হয়। হ্যাঁ, অকটেনের একটা অংশ আমরা ইম্পোর্ট করি। তাহলে এইখানে এটা হয়েছে, অনেকগুলা ফ্যাক্টর এখানে কাজ করেছে। যেটা একটা হচ্ছে, যেটা সরকার বলতে ভীতি। ধরুন আমি একটা এক্সাম্পল দিই, একটা ব্যাংকে তো অনেক ডিপোজিটার আছে, ঠিক না? তো ডিপোজিটাররা এভরিডে কতগুলো আসে, সেই অনুযায়ী ওরা বুথ রাখে, রাখে, ওনারা ম্যানেজ করে। বাট মাঝে মাঝে আমরা দেখি ঈদের সময় বিরাট লম্বা লাইন হয়ে যায় ব্যাংকে, কারণ সবাই উঠাতে চায় একদিনে। বাট হয় কি, ওটা একদিনই হয়। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে এটা কন্টিনিউয়াসলি চলছে। এখন এর মধ্যে যদি দেখেন, আপনি যদি কেউ ধারণা করে যে ব্যাংক ফেল করছে, তখন দেখবেন যে হুড়মুড় করে সবাইকে যাচ্ছে না। তা আমাদের এখানে যেটা হয়ে গেছে, যে লোকের ধারণা আমি হয়তো কালকে নাও পেতে পারি। হ্যাঁ, আমি কালকে হয়তো তেল নাও পেতে পারি। সো এইসব কারণে যেসব হয়েছে এইটা, কিন্তু কথা হচ্ছে যে ওইটা আমি মনে করি না যে একমাত্র কারণ, বাট দ্যাট ইজ এখন পর্যন্ত এটা একটা বিগ রিজন। দেখেন, এরকম সমস্যা আরও দেশে হয়েছে এবং শ্রীলঙ্কায় হয়েছে, এবং শ্রীলঙ্কা কিন্তু খুব সুষ্ঠুভাবে এটাকে ম্যানেজ করতে পেরেছে। যেটা সরকার একটু উদ্যোগ নিয়েছে, ওই যে কার্ড সিস্টেম বলে যেটা করেছে, বাট ওর থেকেও বেটার পুরাটা ডিজিটাল করে, কিউআর কোড দিয়ে করে, যেরকম আমরা যদি ব্লক চেইন ব্যবহার করি, এখানে নানাবিধ আমাদের ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে আমরা এটাকে সুষ্ঠু করতে পারি। একটু সময় লাগে, কিন্তু দেখেন এই সমস্যাটা তো আমাদের অনেক দিন, 1 মাস হয়ে গেল, ঠিক না? তো 1 মাস সময় তো সরকার পেলো যে এগুলাকে ঠিক করার। তো আমি মনে করি এইটা এখন আমাদের এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা সহজে ওইখান থেকে ফেরানো খুব ডিফিকাল্ট, কারণ এই সমস্যাগুলো। আরেকটা জিনিস হলো, সরকারের যে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্যতা, সরকার যে কথা বলছে, এগুলাকে প্রমাণ করতে হবে। এটার প্রমাণ কিন্তু মিলছে না। কিভাবে? আপনারাই ধরেন পাম্পে গিয়ে, কয়েকটা পাম্প আছে ট্রাস্ট, তারা কন্টিনিউয়াসলি খুব ভালো তেল পাচ্ছে। অনেক পাম্প বলছে তারা আগে যা পেত তার 1/3, এবং অনেক পাম্প আছে যারা পাচ্ছেই না, ওর সপ্তাহে 2 বার পাচ্ছে। তো এইসব হলে তখন ওই বিশ্বাসযোগ্যতাটা আসে না। সো আমি যেটা বললাম প্রথম থেকে এক্সাম্পল দিয়ে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনার গ্রাহক তো অনেক। এই যে মোটরসাইকেল, যেরকম ঢাকা শহরে আপনার 10 লাখ বাইকার আছে, তার মধ্যে অনেকে আছে যারা তাদের জীবিকা এটা। তো তারা তো প্রত্যেক দিন নেওয়ার একটা চেষ্টা করবে, তারা প্রত্যেক দিন নেবে। এবং এই যে নতুন একটা ক্যাটেগরি হয়ে গেছে এর মধ্যে, এটা কিন্তু আমরা ওইভাবে এটার জন্য প্ল্যানিং করি নাই। কারণ একটা ক্যাটেগরি আছে যারা বাইকার, হাজার হাজার, আমি 1 লক্ষ। কথা বলছিলাম জ্বালানির পরিস্থিতির ভবিষ্যৎ কি, এ বিষয়ে আমাদের সাথে আলোচনায় আছেন অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, সাবেক অধ্যাপক বুয়েট, এবং জ্বালানি বিশেষজ্ঞ আছেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর মাহফুজ কবির। মাহফুজ কবির, আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, এই যে জ্বালানির যে তেলের যে ব্যবস্থাপনাটা, যেটা আসলে আপনার দৃষ্টিতে কি, এটা কি ঠিক আছে? যেখানে পেট্রোল পাম্পের মালিকরা বলছে যে আমরা ডিপো থেকে ভালো তেল পাচ্ছি না, বা চাহিদা অনুযায়ী পাচ্ছি না, বা ডিপো বলছে দিচ্ছে, সরকার বলছে ঘাটতি নাই, জনগণ বলছে তারা তেল পাচ্ছে না। এই যে পুরো বিষয়টা, মানে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টটা আপনার দৃষ্টিতে কেমন?
হ্যাঁ, ব্যবস্থাপনার দিক থেকে দক্ষতার ঘাটতি আছে এবং এটা আমি শুরু থেকে বলছি যে যখন আমরা শুনতে পেলাম যে হরমুজ প্রণালীর দিয়ে আর জাহাজ চলাচল করতে দিচ্ছে না ইরান, তো তার আগে থেকে কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে। মানে যেদিন যুদ্ধ শুরু হলো তখন থেকে কিন্তু আমরা একটু অনেকটা আতঙ্কের মধ্যে পড়েছি এবং এটার একটা রাজনৈতিক ব্যবহারও হয়েছে বলে আমার কাছে মনে হয়। তার কারণে যে গ্রামে গঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় যে তেল রয়েছে এই মোটরসাইকেল বাইকে, তারপরেও নিচ্ছে তারা এবং অল্প কিছু তেল নিতে গেলে পরে উপচে পড়ছে আসলে তাদের ট্যাঙ্কি। তো এইটা তো বাস্তবতা। আবার অনেকেই কিন্তু দেখা যাচ্ছে কি যে তারা আসলে যদি আপনি একটু অল্টারনেটিভ চিন্তা করেন আর কি, যে ঠিক আছে তারা 5 ঘন্টা 6 ঘন্টা করে যখন দাঁড়িয়ে থাকছেন এখানে, তো সেটার আসলে অপরচুনিটি কস্ট কি, মানে তারা তো অন্য কোনো কাজ করতে পারতেন, কিন্তু এখানে তারা এই সময়টা দিচ্ছেন। তার মানে কি যে একদিকে হচ্ছে তাদের প্রয়োজন, এটা ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে যে এখানে হয়তো কোনো রকমের যদি ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে, মানে এটা আমার জাস্ট এটা পারসেপশন, এটা একটা বিষয়। আর তৃতীয় বিষয়টা হচ্ছে যে প্যানিক বাইং এর যে বিষয়টা, এখন একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি যদি একটু খোলা বাজারের দিকে যান তাহলে ডিজেলের দাম কত, 120 টাকা 130 টাকা এরকম করে কিন্তু বিক্রি হচ্ছে, শোনা যাচ্ছে। কৃষকেরাই কিনছেন যারা আসলে ডিজেল বেস যে সমস্ত ইরিগেশন সিস্টেম ব্যবহার করছেন তারা। তো সুতরাং এটাও আছে, মানে বাস্তবতা একটা হচ্ছে কি যে হ্যাঁ কিছুটা সংকট তো আছেই, তার কারণ অনেকগুলো জাহাজ কিন্তু এখন আটকে আছে। বিভিন্ন অল্টারনেটিভ থেকে আমরাও নিচ্ছি, যেমন সিঙ্গাপুর থেকে, চায়না থেকে নিচ্ছি, ইন্ডিয়া থেকে তো এলোই, আমরা কিন্তু ইন্দোনেশিয়া থেকেও কিন্তু ব্যবস্থা করছি। তো এইভাবে অল্টারনেটিভগুলো আমাদের সামনে আছে, কিন্তু আমাদের মূল যে জায়গাটা মানে তেল এবং গ্যাস, সেটা তো আসলে এই মধ্যপ্রাচ্যের যে বাজার সেখান থেকে আমরা নিয়ে আসি। গ্যাসের একটা ব্যবস্থা করেছি কিন্তু আমরা অস্ট্রেলিয়া থেকে, হ্যাঁ এটা কাতার থেকে আসতো। তো এইভাবে সরকার কিন্তু অনেকটা নির্ভর হয়েছিল, কিন্তু এই শুধুমাত্র দক্ষতার অভাবের কারণে যে পুরো ব্যবস্থাপনায়, তো এই কারণে আমরা দেখলাম যে কি যে এই সংকটটা তৈরি হয়েছে। এখন সরকার যদি নির্ভর না থাকতো, যদি সরকারের মনে চিন্তা থাকতো, দুশ্চিন্তা থাকতো যে না ঠিক আছে আমার হাতে যথেষ্ট নেই, তাহলে কিন্তু যে প্রথমে যেরকম একটা রাসায়নিক করা হয়েছিল সেটা পরে তুলে দেওয়া হতো না, যদিও এখন আবার সে জায়গাটা ফিরে আসছে। কিন্তু আলটিমেটলি হচ্ছে কি যে আপনার এই পন্টনের জায়গাতে, ব্যবস্থাপনার জায়গাতে আমাদের মনে করি যে দক্ষতার ঘাটতি আছে, যেটাই আসলে এরকম একটা সমস্যা তৈরি করছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলতে চাই, ম্যানেজমেন্ট, সরবরাহ এবং এই যে দাম এইসব বিষয়গুলোর প্রতিক্রিয়া কি হতে পারে, যদিও এখনো দাম বাড়ার ঘোষণা আসেনি। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব দুজনের সাথেই। আমাদের সময় হলো একটি বিরতির। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। 34,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে মালয়েশিয়া থেকে আসা একটি অয়েল ট্যাঙ্কার জাহাজ। শুক্রবার রাতে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল হয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। আগামীকাল ভোরে পতেঙ্গার পদ্মা ডলফিন জেটিতে পৌঁছার পর শুরু হবে খালাস প্রক্রিয়া, একথা জানিয়েছেন বিপিসির কর্মকর্তারা। এর আগে দুপুরে 27,300 টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা আরেকটি জাহাজ পদ্মা ওয়েলের ডলফিন জেটিতে বার্থিং করে। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। স্যার, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে জ্বালানি পরিস্থিতির ভবিষ্যৎ, অনেক জাহাজ আসলে এখনো আসতে পারে নাই বা এসে পৌঁছায় নাই এরকম তথ্য আছে। তো সেক্ষেত্রে আসলে মার্চ মাস তো মোটামুটি ভালোই গেল, এপ্রিল মাসে আসলে জ্বালানি ঘাটতি পড়বে কিনা আপনার কাছে কি মনে হয়? বলা তো খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে যেই জাহাজগুলা আমরা কিন্তু আমাদের বাংলাদেশের যে এনার্জি, লিকুইড ফিউল বলেন কিংবা গ্যাস বলেন, এটার সাপ্লাইয়ে কিন্তু আমরা সবসময় এই কন্টিনিউটির উপরে রিলাই করি, হ্যাঁ, যে কন্টিনিউয়াসলি আসছে আমরা সাপ্লাই করছি। আর যেই স্টোরেজগুলোর কথা বলা হচ্ছে যেটা আছে মজুদ, এগুলো কিন্তু এটা বলতে পারি আমরা ওই কি বলে সাপ্লাইয়ের জন্য স্টোরেজ। আমি তো আর খালি আসতে দিয়ে দিতে পারবো না, তো একটা জায়গায় তো রাখতে হবে এনে, তো ওই স্টোরেজগুলোই আমাদের আছে। আমরা যেটাকে স্ট্র্যাটেজিক স্টোরেজ বলি, রিজার্ভ, ওরকম কিন্তু কিছু নাই। তার মানে এই যে আসছে, এই আশাটার মধ্যে যদি কোনো বিঘ্নতা হয় তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব। এখন আসছে খুব ভালো, এগুলা আসতে থাকবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই যে আপনি প্রথম বললেন কত 35,000 টন, 35,000 টন কিন্তু আমাদের 3 দিনের ডিমান্ড, মাত্র 3 দিনের, তারপরে 2 দিন। তার মানে এরকম জাহাজ আমাদের কন্টিনিউয়াসলি আসতে থাকবে। এই সাইজের জাহাজ যদি আমি 1 লক্ষ টনের কথা বলি তখন একটা ভালো সাইজ হয়ে যায়। তো এখনও যেটা দেখতে পাচ্ছি আমরা যে ইরানের যে যুদ্ধটা, এইটা মানে তীব্রতা কমছে না, হ্যাঁ, তীব্রতা কমছে না, নানাবিধ কথা বলছে। এবং আমরা কিন্তু অনেক সময় আমি এই গত 10 দিন 15 দিনে বলছি এই ঠিক হয়ে গেল, এই হয়ে গেল, এই উদ্যোগ নেওয়া হচ্ছিল, কিন্তু কোনোটাই কিন্তু খাচ্ছে না, হ্যাঁ, যে কমপ্লিটলি। তো এখন ওইগুলা যদি বিশ্লেষণ, আর ট্রাম্প তো আপনি জানেনই যে ও একটা কথা বলে তারপরে চেঞ্জ করে ফেলে, তো ওগুলা অ্যানালিসিস করে
হ্যাঁ, যে আমি যে বলবো যে না কোনো কোনো অসুবিধা নাই, সব ঠিক হয়ে যাবে এবং 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, ওটা বলাটা খুব কঠিন হয়ে গেছে। তো একটা জিনিস যেটা বুঝতে পারছি যে ট্রাম্প একটু বেকায়দায় আছে এবং সে হয়তো কিছু উদ্যোগ নেবে যাতে করে এটা একটু মানে স্থিতিশীলতার দিকে কিংবা এটা ফিনিশিং এর দিকে যায়। তো ওইটা হলেই কিন্তু আমাদের এই সাপ্লাইটা ইমপ্রুভ করবে। দেখেন, সাপ্লাই ইমপ্রুভ করলেই চলবে না, কারণ দুইটা জিনিস হয়ে গেছে, একটা হচ্ছে দাম বেড়ে গেছে, আরেকটা হচ্ছে মেনি ফ্যাসিলিটিস, হ্যাঁ, একদম মানে ভালোভাবে ডিস্ট্রয়েড হয়ে গেছে। ওগুলা অনেক জায়গায় বলছে যে 5 বছর লাগবে। তো এটার একটা রেশ হয়ে যাবে, এটা একটা রেশ হয়ে যাবে। তো আমি মনে করি যেটা আমাদেরকে কিছু কিছু, যেহেতু আমরা অলমোস্ট 100%ই বলা উচিত ডিপেন্ডেন্ট অন এনার্জি, আমাদেরকে এনার্জি ইয়েটার ব্যাপারে ভালো করে চিন্তা করতে হবে। এই পুরো সারা ফুল ইয়ারেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো জিনিস হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আমি না হয় এখন মরিয়া হয়ে সবখান থেকে যেখান থেকে যা পাচ্ছি নিচ্ছি, হ্যাঁ, ক্রাইসিস যেন না হয়। কিন্তু ফিউচার যদি দেখি যে এটার প্রাইসটা কত, এটার ইম্প্যাক্টটা কত। একটা হচ্ছে যে আমি দেশে পাকিস্তানে জানেন আজকে আমি পড়ে আসলাম এখন 500 রুপিস ডিজেল, 1 লিটার ডিজেল 500 ডিজেল। অবশ্য ওদের ডলারের এক্সচেঞ্জ রেট হিসাব করলে ডলারে হিসাব করতে হবে, আমাদের তো ডলার অত খারাপ না এক্সচেঞ্জ রেটে। ওটা 500 রুপিসে নিয়ে গেছে ওরা। এটা কেন নিয়ে গেছে? কারণ ওরা জানে যে ওরা যদি এই টাকাটা জনগণের কাছে, ভোক্তার কাছে না রিকভার করে, এটার ইম্প্যাক্ট ইয়েতে পড়বে, ইকোনমি। অলরেডি আমাদের এই বছরের শেষে পিডিবি 50,000 কোটি টাকার মতো চেয়েছে। এটা কিন্তু এই যে সমস্যাগুলো হচ্ছে এর আগেই চেয়েছে। আপনি জানেন অনেক বছর ধরেই তো এই আমাদের একটা হিউজ সাবসিডি পাওয়ারে দিতে হচ্ছে। তো ওইগুলার ইম্প্যাক্টও আমাদের আসবে। হ্যাঁ, সাপ্লাই মাঝে মাঝে হয় যে ঠিক আছে খুব খারাপ সাপ্লাই হলাম, আমরা 7 দিন দেশে বাসায় বসে রইলাম, কেউ কোনো তেল ব্যবহার করলাম না, তারপর ম্যানেজড হয়ে গেল, সেটা চলে। কিন্তু এখানে যেটা হচ্ছে যে সেটার থেকে বড় যেটা ইম্প্যাক্ট, সারা বছরে একটা ইম্প্যাক্ট রয়ে যেতে পারে। সো আমাদেরকে অ্যাটলিস্ট এই বছরটা জ্বালানি, সব রকম জ্বালানি খুব বুঝে শুধে খরচা করতে হবে এবং এইটাই পারফেক্ট টাইম যে দীর্ঘমেয়াদী আমরা প্ল্যানগুলোকে অ্যাক্টিভেট করে দিই। জি, আচ্ছা মাহফুজ কবির, অর্থনৈতিক প্রভাবটা কি আসতে পারে আপনার আমার কাছে কি মনে হয়, যেটা যদি এখন বিশ্ব মানে বা জ্বালানি পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের উপরে ইম্প্যাক্টটা যদি আসে, সেটা কেমন হবে? একটা হচ্ছে যে আমাদের যে এক্সপোর্টের উপরে যেটা প্রেশার, তো ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে গত মাসে কিন্তু প্রায় 18% মতো বাণিজ্য কমে গেছে, মানে আমাদের রপ্তানি কমে গেছে। এবং তার আগে বেশ কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছিলাম কন্টিনিউয়াসলি ডিক্লাইন করছে। কিন্তু এই শুধুমাত্র যুদ্ধের কারণে আসলে আমাদের এই হঠাৎ করে কিন্তু এক্সপোর্টটা কমে গেল প্রায় 18%। তো এটা একটা। আরেকটা হচ্ছে যে আমাদের ইম্পোর্ট যে পেমেন্ট, তো সেইখানে হয়তো কিছুটা বেশি হবে আর কি। একই পরিমাণে পণ্য কিনতে আমাদের বেশি খরচ করতে হবে, তার কারণ গ্লোবালি কিন্তু ইনফ্লেশনটা বেড়ে গেছে। তো এটা একটা বড় সমস্যা তৈরি করে, আমাদের উৎপাদন খরচ বেড়ে যাবে দেশের ভিতরে। তার মানে হলো যে ইম্পোর্ট ড্রিভেন যে ইনফ্লেশন, হ্যাঁ, তো সেটা কিন্তু বেশি হবে। আর বিশেষ করে যে আমাদের জ্বালানির কারণে, মানে জ্বালানির তো হঠাৎ করে আমাদের যেহেতু একটা ক্রাইসিস হয়েছে। আর দেখেন সিঙ্গাপুর থেকে কিন্তু অনেক দামে আমরা ইতিমধ্যে কিনেছি, এই বিশেষ করে যে পার ব্যারেল প্রতি $200 উপরে দাম দিয়ে কিনেছি। যেখানে যে দামে পাচ্ছি সেখান থেকে নিয়ে আসছি, তার কারণ যে আমাদের তো এখন ক্রাইসিস হওয়া যাবে না। তো এইটা কারণে আমাদের প্রাইস অ্যাডজাস্টমেন্ট লাগবে এনার্জিতে। তো যার ফলে বিপিসি তো লাভজনক প্রতিষ্ঠান, বিপিসি লাভজনক হলেও এই মানে হঠাৎ করে কিন্তু আমরা কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনছি। এই মুহূর্তে তো লাভজনক না, তো যা ছিল তা লাভজনক ছিল। হ্যাঁ, তো যে অবস্থা তৈরি হয়েছে আমার মনে হয় যে একটা অ্যাডজাস্টমেন্ট লাগবে। তো সরকার আসলে চাচ্ছিল না যে যতদিন সম্ভব আসলে সাবসিডি দিয়ে যদি এটাকে চালানো যায়, কিন্তু এখন আর এটা যাবে না চালানো। এর মাসে তো বাড়ছে না, পরে বলেছে যে হ্যাঁ এটা তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে। ইয়েতে ওই আমির খসরু উনি সাহেব উনি বলেছেন যে বাড়াতে হবেই না, এটা করতে হবে। এটা করতে হবে কারণ হচ্ছে কি এটা তো আমাদের দেশের নিজস্ব বিষয় নয়, তার কারণ আইএমএফ থেকে কিন্তু একটা প্রেশার আছে যে তাদের এই যে কাছে যে আমাদের শর্তগুলো রয়েছে যেগুলো প্রতিপালন করতে হবে। তো সেটার কারণে আসলে আমাদের এই প্রাইস অ্যাডজাস্টমেন্ট লাগবে, মানে সেটা বিদ্যুতের ক্ষেত্রেও করতে হবে, গ্যাস এবং এই যে তরল যে জ্বালানি সেটার ক্ষেত্রেও লাগবে আমাদের। তো সুতরাং এটার কারণে দেখা যাবে যে আমাদের ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। যদি বাড়ে ধরেন, তাহলে আসলে অর্থনীতির ইম্প্যাক্টটা কেমন হবে? যদি তেলের দাম 1 টাকা বাড়ে, অর্থনীতি সেটা কি পরিমাণে বাড়ে? না, এটা প্রায় 5 গুণের মতো আর কি এটা ছড়িয়ে যায়, মানে আমাদের 27% এর মতো আর কি এটা বলা হয় আর কি, যে এরকম যদি হয় আর কি, যে আপনার মানে অনেক দূর পর্যন্ত আর কি এটা যেতে পারে। মানে প্রত্যেকটা সেক্টরের সঙ্গেই তো আসলে এনার্জি জড়িত। সুতরাং এখানে আপনি যদি মানে এখানে দামটা বাড়ালে তো এটা প্রত্যেকটা খাতেই পড়বে।
এখন একটা বড় যেটা চিন্তা মানে দুশ্চিন্তার বিষয় সেটা হলো যে আমাদের যে এই রপ্তানি কমে যাচ্ছে এবং এই আগামী জুন পর্যন্ত সম্ভবত এই সরকার একটা হিসাব নিকাশ করেছে যে প্রায় 3 লাখ মেট্রিক টনের মতো করে আর কি মানে কেনাটা অব্যাহত রাখতে হবে আর কি 3 থেকে হয়তো 3.5 লাখ মেট্রিক টনের মতো। তো এখন ওইটার ক্ষেত্রে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে আমাদের হয়তো আরও বেশি প্রেশার তৈরি হতে পারে আর কি ইকোনমির মধ্যে। হ্যাঁ, তো এটা একটা বড় চিন্তার বিষয়। বিনিয়োগ কমে যেতে পারে কিনা, কর্মসংস্থান কমতে পারে কিনা, দারিদ্র্য হয়তো বেড়ে যেতে পারে। তো সব মিলিয়ে আমাদের অনেকগুলো দুশ্চিন্তা আছে সামনের দিনগুলোতে। এই যে 1 ঘন্টা করে অফিস কমানো, সেটা দিয়ে আসলে খুব একটা লাভ হবে কিনা, জ্বালানির ব্যবহার আদৌ কমবে কিনা, মানে কমলে খুবই সামান্য পরিমাণে হয়তো কমবে, তার কারণে এসির ব্যবহার, বিদ্যুতের ব্যবহার হয়তো কিছুটা কমবে, কিন্তু সব মিলিয়ে আসলে আমাদের অর্থনীতিতে বড় একটুখানি দুশ্চিন্তা অপেক্ষা করছে। মানে এই হঠাৎ করেই আর কি তো এটা সমস্যার সমাধান হবে না। তো সুতরাং এইটার জন্য আসলে আমাদের একটা ভালো প্রস্তুতি যদি থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো ইকোনমিক ইম্প্যাক্ট কিছুটা কমানো যাবে। আমরা এই প্রস্তুতিটা কেমন হবে এবং জ্বালানির নিরাপত্তাটা কীভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়ে স্যারের কাছ থেকে জানবো। সময় হলো আরেকটি বিরতির। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সময় হলো আরেকটি বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, আমরা আলোচনা করছি আজকে জ্বালানি তেলের ভবিষ্যৎ নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি আছেন, অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন এবং অর্থনীতি বিশ্লেষক ডক্টর মাহফুজ কবির। আমরা আলোচনায় আছি, আমরা আসলে আলোচনার ফিরবো আবার, তার আগে একটু আজকের স্বর্ণ এবং মুদ্রা বাজার একটু আপডেট একটু দেখে আসতে চাই। যদি আমরা দেখি যে আজকের মুদ্রার বিনিময় মূল্য মার্কিন ডলার 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 140 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 145 টাকায়, পাউন্ড 159 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 18 টাকা 60 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকা 20 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সায় ক্রয় এবং বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। আমরা একটু স্বর্ণের দামটাও দেখতে চাই। স্বর্ণের দামে আজকের বাজারে 22 ক্যারেটের স্বর্ণ যেটি, তার দাম রয়েছে প্রতি ভরি 2,74,977 টাকা। 21 ক্যারেটের দাম আছে 2,36,721 টাকা। 18 ক্যারেটের দাম 2,02,895 এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,65,279 টাকা। জানবো রূপার দাম। রূপার দামেও আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের রূপা যেটি, সেটির দাম আজকের বাজারে রয়েছে 5,715 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের দাম আছে 5,424 টাকা। 18 ক্যারেটের দাম 4,666 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আছে আজকের বাজারে 3,499 টাকা। আমরা একটু স্বর্ণ এবং মুদ্রা বাজারের বিনিময় জেনে নিলাম। আমরা একটু আবার আলোচনায় ফিরতে চাই। স্যার, আপনার কাছে আসতে চাই আবারও। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে জ্বালানির পরিস্থিতি ভবিষ্যৎ, সেখানে তো একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের যে অভ্যন্তরীণ যে সক্ষমতা বাংলাদেশের, সেই সক্ষমতা তো আমরা কমে যাচ্ছে দিন দিন। সেখানে নতুন করে আসলে যেটা বের করার কথা, অর্থাৎ যে গ্যাস উত্তোলন, সেটিও খুব বেশি পাওয়া যাচ্ছে না, সুখবর নেই। যদি বলতেন যে আসলে এই বর্তমান পরিস্থিতিতে এটি সামনের দিকে আমাদের কতটা ঝুঁকি বাড়াচ্ছে। ধন্যবাদ। এই মুহূর্তে বাংলাদেশের যদি আমি বলি, আমরা তো আমদানি নির্ভর, এটা তো আমরা সবাই বলছি বারবার, এবং আমাদের যে আমদানি নির্ভরতা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে বাংলাদেশে যদি সব এনার্জি ধরেন সব রকম, তাহলে আমরা 60% আমাদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, 60% আমাদের সব রকম এনার্জি করে। হ্যাঁ, এবং আমাদের যে হিসাব, সেই হিসাবে দেখা যাচ্ছে যে প্রতি বছর আমরা 4-5% হ্যাঁ আমরা বেড়ে যাচ্ছে আমাদের আমদানি, মানে সামনের বছর ও বেড়ে যাবে অবধারিত, যদি আপনি প্রপার এনার্জি সাপ্লাই করেন এবং আমাদের গ্যাস না পাই এবং রিনিউয়েবল এনার্জি যদি না বাড়াতে পারি, তাহলে আমাদের এই চিত্রটা। এবং দেখা যায় এই হিসাবে দেখবেন যে আপনি ম্যাক্সিমাম 10 বছরের মধ্যে আমাদের 100% আমাদেরকে ইম্পোর্ট করতে হবে এনার্জি, এক্সেপ্ট ফর ওই যে ওই অল্প কিছু যদি রিনিউয়েবল আমরা বাড়াতে পারি। তো এখন এই অবস্থায় যেখানে 100% আমরা চলে যাচ্ছি, তাহলে আপনি ওইখানে আপনার ডলারের উপরে যে চাপটা, এটা আপনি জাস্ট অনুধাবন করে দেখেন যে কীরকম এটা হবে। প্লাস ওই ডলারের সাথে যদি আমাদের টাকার মানটা চেঞ্জ হয় আমাদের দেশে, আমি যেই দেখুন আমি বললাম পাকিস্তানে এখন আজকে দেখে আসলাম যে 500 রুপিস, ওদের রুপিসে 500 রুপিস 1 লিটার ডিজেল। তো এরকম ধরনের চাপ আমাদের সামনে আসছে, তাহলে আমাদেরকে এখান থেকে তো বেরিয়ে আসতেই হবে। তো এটার জন্য আমরা কিন্তু অনেক প্রায় 2 বছর 3 বছর ধরে আমরা দুইটা কথা বলে আসছি বারবার। একটা হলো গ্যাস এক্সপ্লোরেশনটা বাড়ানো, গ্যাস, আরেকটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, এবং দুটাতেই আমরা কিন্তু এই আগাতে পারছি না।
এখন এইটার আরও অনেক ডিটেল বিশ্লেষণ দরকার এই দুইটা কেন, এবং এই দুইটার উপরেই নির্ভর করবে আমরা এই যেই রেটে আমি বললাম 60% থেকে 65-70 করে 100-র দিকে চলে যাচ্ছে, হ্যাঁ এইটা দুইটার উপরে নির্ভর করবে। এখন আমরা এখান থেকে ব্যাক করতে হবে, তো এই দুইটাকে আপনি প্রমোট করতে হবে গ্যাস। আরেকটা হচ্ছে আমরা যেটা সবসময় বলি কনজারভেশন, হ্যাঁ, যেটা কৃচ্ছ্রতা সাধন বলি, বাট কৃচ্ছ্রতা সাধনটা আমরা এখন তো অলমোস্ট বলছি যে ক্রাইসিসে পড়ে গেছি, বাট আমি মনে করি এটাকে একটা কালচারে পরিণত করা যায়, হ্যাঁ কালচারে আমি খরচা করবো না, আমি ওয়েস্ট করবো না, এইটা তার সাথে সাথে আমরা যেটা ইঞ্জিনিয়ার হিসেবে বিশ্বাস করি সেটা দক্ষ ব্যবহার জ্বালানির, এটা টেকনোলজি দিয়ে করতে হয়, হ্যাঁ টেকনোলজি দিয়ে করতে হয়, সেই টেকনোলজিগুলো আনতে হবে। হ্যাঁ আমি একটা এক্সাম্পল দিই, আপনি জানেন যে ওয়ালটন একটা ফ্যান অ্যাডভার্টাইজ করছে রিসেন্টলি, BLDC ফ্যান, হ্যাঁ ব্লেডলেস ডিসি ফ্যান, এটা মাত্র 35 ওয়াট কনজিউম করে, মাত্র 35 ওয়াট। স্ট্যান্ডার্ড যেগুলো সেগুলো হচ্ছে 75 থেকে 80, কিছু কিছু 100-র উপরেও আছে। তাহলে সারা বাংলাদেশে যতগুলো ফ্যান আছে আমাদের হিসাবে দেখা যায় অফ অল দ্য ক্যাটেগরিজ অফ ডিভাইস, আপনি ধরেন এসি ধরেন, রেফ্রিজারেটর ধরেন, লাইট ধরেন, সবগুলোর মধ্যে হাইয়েস্ট কনজিউমিং ডিভাইস আমরা যেটা বলি সেটা হচ্ছে ফ্যানস। তাহলে সারা দেশের ফ্যানে আমি যদি এই উন্নতিটা আনতে পারি যে সব ফ্যান বাংলাদেশে 35 থেকে 40 ওয়াট কনজিউম করবে, আপনি জাস্ট অনুধাবন করেন যে কতখানি আমার সেভিংস হয়। তার মানে কি আমার এতটুকু এনার্জি, যদি ইম্পোর্টের কথা বলি, আমার কম লাগবে। সো ওরকম ধরনের চিন্তাধারায় আমাকে চলে যেতে হবে যে আমি আর এনার্জিকে অপব্যয়, এবং ইকোনমিস্টরা সবসময় যেটা বলে যে আপনার প্রাইস সিগন্যালটা ঠিক থাকতে হবে, আপনার কোনো ফিউল যেন সাবসিডাইজ না থাকে মার্কেটে, ওটা থাকলেই একটা অপচয়ের দিকে যেতে পারে, এবং মোটামুটি আপনি যদি দরকার হয় আপনি একটু প্রাইসটা বাড়িয়ে নেন। একটা লাস্ট কথা বলি যে আমাদের এই যে এখন যে সমস্যা হচ্ছে প্রাইস নিয়ে দামের, আমি সব সময় বলে এসেছি যে একটা আমাদেরকে এই যে প্রাইস ভলিটিলিটি কন্ট্রোল একটা ফান্ড দরকার আমার। হ্যাঁ কেন বলছি এটা, এই যে আপনারাই বলেন যে বিপিসি গত 3 বছরে অ্যাটলিস্ট 3,000 কোটি টাকা করে পার ইয়ার করেছে, 10,000 কোটি টাকার কোথায় সেই টাকাটা? আজকে যে এখন যে আমাদের 5,000 কোটি টাকার মতো এক্সট্রা পার মান্থ, তাহলে এটা যদি থাকতো তাহলে 2 মাসের এই সরকার যেটা চাচ্ছে দাম বাড়াবো না, এটা ম্যানেজ করতে পারতো, কিন্তু ওই টাকা তো শেষ হয়ে গেছে, চলে গেছে। কেন প্রাইস যেটা আমি যেই টাকাটা তেলের প্রাইস থেকে পাচ্ছি ওইটা এখানেই ব্যবহার হবে, এটা অন্যখানে যাবে না। ওইটা একটা হাই ইন্টারেস্ট রেটেও যদি রেখে দিত আজকে এটা অনেক টাকা থাকতো, এবং এইটা দিয়েই এগুলো ম্যানেজ করা উচিত। ডক্টর মাহফুজ স্যার বলছিলেন যে আমরা আগামী 10 বছরের মধ্যে 100% হচ্ছে আমদানি নির্ভর দেশে পরিণত হতে পারি। যদি সেটা হয়ে যায় তাহলে আসলে অর্থনৈতিক প্রভাবটা কি হতে পারে? না, এতে আমি মনে করি না যে খুব বেশি সমস্যা হতে পারে। তবে বিষয়টা হচ্ছে যে আমরা যদি আসলে ব্যবহারে দক্ষ হতে পারি, মানে এনার্জি এফিসিয়েন্সি বলে একটা কথা আছে, তো সেই জায়গাতে আমাদের তো যেতেই হবে। আমাদের প্রত্যেকটা অ্যাপ্লায়েন্স, শুধুমাত্র এই ফ্যান বা এসি নয়, বরং আমরা যে এই বয়লারগুলো ব্যবহার করি এখন, ওই জায়গায় দেখা যায় যে বেশিরভাগই কিন্তু অদক্ষ বয়লার, মানে এবং সেখানে বিপুল পরিমাণে গ্যাস লাগে, তা না হলে সেখানে ডিজেল লাগে, এটা কিন্তু হচ্ছে এখন। তো এখন পুরোনো বয়লারগুলোকে নতুন যেটা যে এনার্জি এফিসিয়েন্ট যে সমস্ত বয়লার সেগুলো দিয়ে রিপ্লেস করতে হবে। তো এইভাবে করে আমাদের এই এনার্জি এফিসিয়েন্ট হতে হবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের তো একটা টার্গেট রয়েছে গ্লোবালি, যেটা SDG টার্গেট, যেখানে আমরা আসলে ক্লিন এনার্জির দিকে যাব। হ্যাঁ, তো সেটা একটা বড় জায়গা হতে পারে আমাদের যে রিনিউয়েবল এনার্জি। তো সেই জায়গাতে কীভাবে যেন আমরা এখানে ইনভেস্টমেন্ট বেশি করি, তো সেখানে যেন বেশি পরিমাণে আমরা উৎপাদন করি, তো সেটার দিকে আমাদের একটা লক্ষ্য স্থির করতে হবে। এইভাবে করে, আর দেশের ভিতরে কিছু গ্যাস তো আছে, এবং আমরা কিন্তু গ্যাস এখনও ব্যবহার করছি দেশের ভিতরেরটা। তো আমাদের যে এই যে ব্লু ইকোনমির কথা তো আমরা বলি, যে এইখানে যে আমাদের এই সমুদ্র পৃষ্ঠে গ্যাস আসে কিনা সেগুলো একটু এক্সপ্লোর করা, অন্যান্য জায়গাতে আছে কিনা সেগুলো দেখা। আর এর পাশাপাশি আমাদের আসলে এই ডাইভার্সিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। মানে হলো যে এখন তো কাতার নির্ভর, আমরা তো আমরা দেখলাম আর কি যে কী অবস্থা, কাতারে তো অনেক ড্যামেজ হয়েছে। তো এখন তো সেখান থেকে আসতে পারছে না, 70% যে আমাদের আমদানি করা গ্যাস সেটা কাতার থেকে আসতো, এখন আমরা অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছি, অন্যান্য জায়গাতে আমাদের যেতে হচ্ছে। তো এখন আমাদের একটা সুন্দর পরিকল্পনা দরকার, যে এই 3 মাসের জন্য একটা পরিকল্পনা সরকার করেছে যে তারা কতটুকু তেল আনবে, গ্যাস আনবে। গ্যাসের আপাতত সমস্যা নেই, কিন্তু সমস্যা হতে পারে, তার কারণ এই কাতারের পুরো অবকাঠামো ঠিক করতে সময় লাগবে। তো এই অবস্থায় আমি মনে করি কি যে আমাদের একটা ভালো পরিকল্পনা করতে হবে আগামী যে 5 থেকে 10 বছরের জন্য, যে এই সময়টাতে আমরা কতটুকু এই এনার্জি এফিসিয়েন্সি গেইন করব, আর কিভাবে আমাদের দেশের ভিতরে যে রিনিউয়েবল এনার্জি সেটা বাড়াতে পারি। তো এইভাবে করে যদি আমরা পরিকল্পনা তৈরি করি, আশা করি
যে ভবিষ্যতের যে ধরনের সংকট তৈরি হোক না কেন আমরা মোটামুটিভাবে সেটা মোকাবেলা করতে পারবো। স্যার, রিনিউয়েবল নিয়ে যদি একটু বলতেন, রিনিউয়েবলের প্রতি আসলে মানে আগ্রহর জায়গাটা আমাদের দেশে এখনও সেভাবে দেখছি না, যদি সরকার জায়গা থেকে এটা কিভাবে করতে পারে? দেখেন, এখন যেটা সবচেয়ে ওয়ার্ল্ডের বেস্ট এক্সাম্পল সেটা হচ্ছে পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান 2 বছরে তারা 15,000 মেগাওয়াট 15,000 মেগাওয়াটের বেশি করে ফেলেছে। অ্যান্ড এটা কিন্তু গভর্নমেন্ট করে নাই, ইট ওয়াজ প্রাইভেট সেক্টর ড্রিভেন। ওদের ওখানে এত লম্বা লোডশেডিং হতো যে লোকরা ভাবলো অ্যাটলিস্ট আমি যদি সোলার লাগাই আমি তো আমার 4 ঘন্টা 5 ঘন্টা আমি পাবো, এবং অনেকে সোলার সাথে ব্যাটারিও লাগাই দিয়েছে। সো এবং ওদের জায়গা আছে অনেক জায়গায়, সো পুরোটা নিয়ে তারা হয়তো নিজেরাই নিজেদের বিদ্যুতের ধরেন 8 ঘন্টা থেকে 10 ঘন্টা তারা নিজেরাই পেয়ে যাচ্ছে। তো উনি যেটা বললেন, অফকোর্স আমিও বলি না যে আমরা একেবারে শেষ হয়ে যাব, কারণ প্রবলেম হচ্ছে কি আপনি যেটা বললেন আমরা তো গ্যাস পারছি না আহরণ করতে, এইটাই তো সমস্যা আমাদের। এই যে আমি যেটা বললাম আমরা যদি এইভাবেই চলি তাহলে যেটা হবে 100%, অফকোর্স আমাদেরকে ডিপ অফশোরে আমাদের কবে থেকে আমরা টেন্ডারিং করে আসছি কিন্তু সাকসেসফুল করতে পারছি না। এইবার হবে 1 মাসের মধ্যে এটা হওয়ার কথা। তো এই 1 মাসে যেন এটা সাকসেসফুল হয়, যেন কিছু কিছু আইওসি যেন আসে, হ্যাঁ, এইটা এক্সপ্লোরেশনের জন্য সেটাকে আমাদের ব্যবস্থা করতে হবে। সো খুবই ইম্পর্টেন্ট গ্যাসটা, কারণ গ্যাস এখানে জিরো হয়ে যাবে সেটা আমরা কখনোই চিন্তা করতে পারি না, এটা হওয়া উচিতও না। অন্যান্য অনেক রকম আর রিনিউয়েবল এনার্জির যেটা হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে আমাদের যারা নীতি নির্ধারকরা তারা এটা যথেষ্ট গুরুত্বও দেয় না এবং বুঝতেও পারে না যে এইটা তারা এটাকে বাংলাদেশ হ্যাজ বিন এক্সট্রিমলি আনসাকসেসফুল আমি বলবো। এখনও আপনি যদি পিডিবির এতে দেখেন 777, হ্যাঁ, তাহলে 800-র কম মেগাওয়াট আমাদের গ্রিডে কানেক্টেড আছে, যেখানে আমরা কিন্তু এই যে কথা বলছি, এই যে উদ্যোগ নেওয়া, এটা কিন্তু 3 বছর হয়ে গেছে। কারণ দেখেন আমরা পুরা ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা কথা বলেছি, তারাও বলেছে আমাদের ইউনূস সাহেবের 3-0 ছিল, তার আগের থেকেই কিন্তু আরম্ভ হয়েছে। কারণ আওয়ামী লীগের সময় তাদেরকে আমরা এইসব বুঝাইছি এবং তারাও বুঝেছে যে দেশ খুব সংকটে আছে এনার্জির ব্যাপারে, তারাও উদ্যোগ নিয়েছে কিন্তু কিছু করতে পারে। নতুন সরকার এই বিষয়গুলো আমলে নেবে, অবশ্যই নিতে হবে। তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে যেগুলো আছে, এটা আমরা আশা করি। অন্যান্য যেসব কি বলে ইনসেনটিভ দেওয়া দরকার, এগুলা যেভাবে করে হোক আমাদেরকে এই রিনিউয়েবল এনার্জিটাকে বাড়াতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের আজকের আলোচনায় আপনাদের দুজনকে আমরা আপনাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে পেয়েছি, অসংখ্য ধন্যবাদ। আপনাকে দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।